চৈতি আজকেও আপনার কাছে ঘুমিয়ে পড়েছে আম্মা? হ্যাঁ রে বাবা, আমার বিকেলে জ্বর উঠেছিল। সারা বিকেল কপালে পানি দিয়ে দিয়েছে। জ্বর নেমে গেলে আমি ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আজও আমার পাশেই শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে হয়তো। মেয়েটা খুব ক্লান্ত রে, পুরো সংসারটা নিজ হাতে সামলায়। ওনাদের কথায় আর মাথায় কারো আলতো স্পর্শে আধো আধো ভাবে পিট করে তাকাই আমি। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। চোখ খোলার ইচ্ছে থাকলেও অতিরিক্ত ঘুমে খোলার বিন্দুমাত্র শক্তি পাচ্ছি না। আবারও চোখ বুজে ফেললাম। সেভাবেই বুঝলাম তানভীর আমাকে কোলে তুলে নিচ্ছেন। আরাম আবেশে ওনার বুকে মাথা এলিয়ে দিলাম আমি। আঁচলটা উঠিয়ে কোলের ওপর দিন তো আম্মা। শাড়ি সামলাতে পারবে না, তবুও পরবে। বাচ্চা মেয়ে, কথাই শুনতে চায় না। মায়ের মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম মা আমার কোলের উপর অগোছালো আঁচলটা উঠিয়ে দিয়েছেন। আপনি রাতের খাবার খেয়েছেন আম্মা? খেয়েছি বাবা, তুই ওকে কিছু খাইয়ে দিস। ও খায়নি। ওনাদের কথোপকথন আবছাভাবে কানে এলো, তবে কিছু বুঝলাম না। শুধু বুঝলাম উনি আমাদের ঘরে এসে বিছানায় খুব ধীরে যত্ন করে শুইয়ে দিলেন আমাকে। এরপর গায়ে কাঁথা টেনে দিয়ে আলতো করে কপালের ঠোঁট ছুঁইয়ে দিলেন, যেন একটু টোকাতেই আমার ঘুম ভেঙে যাবে। গত 4 দিন যাবৎ আমার শাশুড়ি মা অসুস্থ। জ্বর, মাথা ব্যথা, বমি হয়। ওনার সেবায় কোনো ত্রুটি রাখতে চাই না আমি। যথাসাধ্য চেষ্টা করি। গত 2 দিনও মাথা টিপে দিতে দিতে ওনার পাশে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ জলপট্টি দিতে গিয়ে সারাদিনের ক্লান্তিতে কখন সে চোখ লেগে যায় বুঝতেই পারিনি। হয়তো প্রায় ঘন্টাখানেক পর ওনার ডাক শুনলাম। চৈতি, চৈতি, ওঠো তো একটু। উনি খাননি বিষয়টা আমার মাথায় আছে, তাই ঘুম চড়ানো কণ্ঠে বললাম, টেবিলে সব সাজানো আছে, একটু কষ্ট করে খেয়ে নিন না প্লিজ, আমার খুব ঘুম পাচ্ছে। একটু থেমে আবার বললাম, খাওয়া হলে বইলেন, আমি গুছিয়ে রাখবো না সব। উনি কিছু না বলে আমাকে দুহাতে জড়িয়ে উঠিয়ে আমার পিছনে বসে ওনার বুকে হেলান দিয়ে বসিয়ে দিলেন। আমি চোখ মুখ কুঁচকে মাথা ঘুরিয়ে তাকালাম। উনি মুচকি হেসে মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, অল্প করে খেয়ে নাও, তারপর ঘুমিও। এখন হা করো তো জলদি। সামনে তাকিয়ে দেখলাম উনি আমার কোলের উপর ভাতের প্লেটটা রেখে ভাত মাখিয়ে আমার মুখের সামনে ধরে রেখেছেন। বিনা বাক্যে ছোট্ট করে মুখ খুললাম আমি। উনি মুখে তুলে দিতেই আমি ওনার বুকে মাথা এলিয়ে খেতে খেতে বললাম, আপনি খেয়েছেন? উনি ছোট্ট করে জবাব দিলেন। খেয়েছি। পুরোটা শেষ করিয়ে আমাকে পানি খাইয়ে দিলেন। আলতো হাতে ঠোঁটটা মুছিয়ে দিতেই আমি তড়িঘড়ি করে উঠতে উঠতে বললাম, আপনার ধুতে হবে না ওইসব, আমি যাচ্ছি। উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন, গালে হাত রেখে বললেন, তোমাকে বলেছি যেতে, আমি ধুয়ে দিব, তুমি ঘুমাও তো। আমি করুণ কণ্ঠে বললাম, ওখানে অনেক থালা বাসন, দুপুরের গুলাও ধুইনি, আপনি পারবেন না। পারবো। তুমি আমার জন্য এত কিছু করতে পারো, আর আমি এতটুকু করতে পারবো না? আপনার ঠান্ডা লেগে যাবে। তোমাকে ঘুমাতে বলেছি, আমার কথা শুনবা না? আমি মুখ ফুলিয়ে কাঁথার ভিতর মাথা ঢুকিয়ে শুয়ে পড়লাম। ওনার আমার কথা শুনবা না এই 4টি শব্দই যথেষ্ট আমাকে দিয়ে যে কোনো কাজ করানোর জন্য। কোনো কথা না শুনলেই উনি এটা বলবেন, আর আমি বাধ্য মেয়ের মতো হ্যাঁ বোধক মাথা নাড়াবো, মানে অবশ্যই শুনবো। উনি এরকমই নাছোড় বান্দা, যেটা বলবে সেটাই করবে। তবে হ্যাঁ, এই এরকম উনিটাকে ছাড়া আমি নিজেকে ভুলেও কল্পনা করতে পারি না। আমার দেহের শিরায় শিরায় নিপুণভাবে মিশে গেছেন উনি। আমাদের অস্তিত্ব যেন মিলেমিশে একাকার। আমাদের বিয়েটা হয় হুট করেই। সবেমাত্র মাধ্যমিক দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। হঠাৎ একদিন মা বললেন, তোকে দেখতে আসবে, রেডি হয়ে থাকিস। সেদিন দেখতে এসেই আংটি পরিয়ে দিলেন আমার শাশুড়ি মা। বাবাকে আমি ভয় পেতাম জমের মতো। বিয়েতে না করার মতো সাহস আমার ছিল না।
মূলত আমাকে তানভীরের জন্য আগেই পছন্দ করেছিলেন আমার শ্বশুর আব্বা, আর তানভীরকেও আমার বাবা খুব পছন্দ করতেন। টাকা পয়সা দেখে মানুষকে বিচার করা কোনো কালেই বাবার স্বভাবে ছিল না, তাই তানভীরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। শুনেছি শাশুড়িমা অমত করেছিলেন, কারণ আমার বাবা হলেন প্রভাবশালী ব্যক্তি। ওনাদের থেকে আমার পরিবারের বংশমর্যাদা বেশি। শাশুড়ি মায়ের ধারণা ছিল বড় ঘরের মেয়েরা উগ্র বেপরোয়া স্বভাবের হয়, ওনাদের সাথে আমি মানিয়ে নিতে পারবো না। এখন হয়তো ওনার সেই ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। বিয়ের পর হতে আজ পর্যন্ত ওনার সাথে কখনো উচ্চ বাক্য পর্যন্ত করিনি আমি, মূলত করার প্রয়োজন পড়েনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, এখন আর ঘুম আসছে না। উনি আসছেন না কেন ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার আওয়াজে। উনি ভিতরে ঢুকে দরজা আটকিয়ে দিলেন। পরনের গেঞ্জিটার সামনের বেশ কিছু অংশ ভেজা। উনি সেটা খুলে চেয়ারে মেলে দিতে দিতে বললেন, ঘুম আসছে না? আমি দুদিকে মাথা নাড়ালাম, অর্থাৎ না, আসছে না। উনি বাতি নিভিয়ে আমার গা ঘেঁষে আধশোয়া হয়ে শুয়ে পড়লেন। শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে বরফ ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই আমি ওনার হাতের উপর চেপে ধরে আঁতকে উঠে বললাম, উফ, আপনার হাত খুব ঠান্ডা, সরান প্লিজ। উনি আমার কথা সম্পূর্ণ উপেক্ষা করে আরও গভীরভাবে জড়িয়ে ধরলেন। ওনার আরেকটা হাত খেলা করছে আমার চুলের ভাঁজে। আমি ভেতরে ভেতরে হেসে ফেললাম। প্রিয় মানুষের ছোঁয়া বুঝি এতটাই শান্তিপূর্ণ, আসক্তিময়। আচ্ছা, আসলেই উনি আমার প্রিয় মানুষ? প্রিয় মানুষ বলতে আসলে কি বোঝায়? এর গভীরতা কতটুকু? ওনার সাথে তো আমার গভীর থেকে গভীরতম সম্পর্ক। কতটা গভীর সেটা পরিমাপ করার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। আমি শুধু এতটুকুই জানি আমার ওনাকে প্রয়োজন, ভীষণভাবেই প্রয়োজন। হঠাৎ জানি না কেন আমার খুব করে কান্না পেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। আমি কান্না আটকে রাখার তিল পরিমাণ চেষ্টাও করলাম না। আচমকা ঘুরে হুট করে ওনাকে চাপটে ধরে শব্দ করে কেঁদে দিলাম। উনি হয়তো একটু বেসামাল হয়ে পড়লেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার কান্নার বেগ বেড়ে গেল। বেশ কিছু সময় গড়িয়ে গেলেও আমার কান্না থামল না। উনি চুলের মাঝে চুমু খেয়ে বললেন, অনেক তো কাঁদলে পাগলি, এখন থামো প্লিজ। কিছুটা সময় নিয়ে আবার বললাম, আমার কথা শুনবা না? আমি কান্না থামিয়ে সিক্ত নয়নে চোখ তুলে কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, শুনবো, আমি আপনার সব কথা শুনবো, তবু আপনি কখনো আমাকে এক করে দিয়েন না। উনি ভ্রু কুঁচকে তাকালেন, চোখের পানি মুছিয়ে দিতে দিতে মৃদু হেসে বললেন, কী সব যে বলো, পাগলি বলেছি বলে কি আসলে পাগলের মতো কথা বলবে? আমি ওনার চোখে চোখ রাখলাম। এই দৃষ্টিতেই তো আমি নিজেকে হারিয়ে ফেলি। উনি আমার দুই গালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে প্রায় ঠোঁট মিলিয়ে ফিসফিসিয়ে বললেন, চোখ ভিজে যাক অশ্রু জলে, শ্রাবণ থেকে ভাদ্র, শীত পেরোনো রুক্ষ ঠোঁট, চুমই হোক আর্দ্র। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।